নমস্কার, আমি সমাজেতে রয়েছি সকাল 8টার ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে। গোটা রাজ্য জুড়ে চুরি, দুর্নীতি এসব অভিযোগ তো নিত্যদিনের গা সহ হয়ে গেছিল রাজ্যবাসীর। লাগাতার চুরি দুর্নীতির অভিযোগ উঠতে উঠতে সে অভিযোগ সামলাতেও অভ্যস্ত এ রাজ্যের শাসক দল। মাথার উপর ছাদ নেই থেকে শুরু করে মানুষের পকেটে টাকা নেই, চাকরি নেই, চাকরি চুরি গিয়েছে, ছাদ চুরি গিয়েছে, অভ্যস্ত চেনা পেচ এ রাজ্যের শাসক দলের জন্য। কিন্তু এবার এই রাজ্য জুড়ে অন্য এক ক্ষোভের আগুন জ্বলছে। ওয়াকফ আইনের বিরুদ্ধে গিয়ে, ওয়াকফ আইনের প্রতিবাদে, যে প্রতিবাদের নাম করে তাণ্ডব চলছে, যার জন্য বহু মানুষ ঘর ছাড়া হচ্ছেন, এখন রাজ্য জুড়ে মানুষ সেই ক্ষোভের আগুনে পুড়ছেন কেন? তার কারণ শাসক দল ঘর পোড়া মানুষগুলোর পাশে কোথাও নেই। ঘটনা ঘটেই চলেছে, একের পর এক ঘটনা ঘটে চলেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ নেই হিন্দুদের পাশে দাঁড়ানোর মতো। ঘর পোড়া হিন্দুরা ভোটার তালিকা থেকে সেফ নেই, নিজের ঠিকানা শাকিন ঠিকানা থেকে সেফ নেই, তারা গায়েব হয়ে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে, কেউ ঝাড়খণ্ডে, কেউ বা এক জেলা থেকে অন্য জেলায়। শাসক দল বলছে আর এমন কি বড় ব্যাপার, ছোটখাটো ব্যাপার। আর মুখ্যমন্ত্রী হিন্দুদের পাশে দাঁড়ানো, যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর তো নামই নেই, বরং তিনি যারা আক্রমণ করছে বলে অভিযোগ উঠছে তাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে আলাপ আলোচনায় বসবেন আজকে। সব বন্ধ করে দিয়ে যারা ঘর পুড়িয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, যারা ঘর পুড়িয়ে ঝাড়খণ্ড পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যারা কাঁদছেন লাগাতার যে এরকম চললে তো বাঁচতে পারবো না, এরকম বক্তব্যও আমাদের কাছে এসেছে, যারা বলছেন যে ঘর পুড়ে গিয়েছে, সব পুড়ে গিয়েছে, এই তৃণমূলকে এনেছে কে, শাসক করেছে কে, আমরাই তো, তারাই আমাদের পাশে নেই। এই অবস্থা এই মুহূর্তে রাজ্যে। যে কথা বলে শুরু করছিলাম শরণার্থী শিবির, সেই শরণার্থী শিবিরের দিকেই নজর রাখবো। শুরুতেই দেখে নেব শরণার্থী শিবিরে ঠিক কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ রয়েছেন। খাবার তো দেওয়া হচ্ছে, কিন্তু মিড ডে মিলে রাঁধুনিদের রান্না করতে বারণ করা হয়েছে, ওষুধটুকু পর্যন্ত পাচ্ছেন না, ক্যাম্পের বাইরে বেরোনো যাবে না। ওটা শরণার্থী শিবির নাকি ডিটেনশন ক্যাম্প? দেখুন একবার ছবিটা। জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের বাড়ি, রাতারাতি উদ্বাস্তু শয়ে শয়ে হিন্দু বাঙালি। মাথা গুঁজেছেন পাশের জেলায় এই স্কুলে। তবে এটা শরণার্থী শিবির নাকি নরক বোঝা দেয়। চরম অব্যবস্থা, নেই পর্যাপ্ত ওষুধও। এতেই শেষ নয়, অভিযোগ বাইরে থেকে ওষুধ আনতেও বাধা দিচ্ছে পুলিশ। এতেই ক্ষোভে ফেটে পড়ছেন শরণার্থীরা। কি বলছে ওষুধ দিবেন না, দিবেন না, কেন দিবেন না? আমাদের এখানে তো হবে না, এখানে আমরা মার্ডার করে আসছি, এখানে এটা সবারই অধিকার আছে। এখানে আমাদের পুলিশ তো নিয়ে আসছি, আমাদের এখানে জনগণ নিয়ে আসছে আমাদের এখানকার। চরম অমানবিকতার শিকার হৃদরোগে আক্রান্ত বয়স্ক এই রোগীও। আপনারা কতজন আছেন? মোটামুটি এখানে 600 জনের মতো আছে। কতজন অসুস্থ আছেন? মোটামুটি এখানে 20-25 জন এমনি হার্টের অসুখ আছে এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার বাবাটা হার্টের অসুখ আছে। কি হয়েছে আমার? হার্ট ব্লক হয়েছিল, হার্ট ব্লকে আর থাকতে পারি না, রাত্রে খুব মরমর অবস্থা, পানি নাই আমার কাছে। কেন ওষুধ বা পুলিশ এনে দিচ্ছে না? পুলিশ দিচ্ছে না, এনে দিচ্ছে না। এখানে দায়িত্ব কারা রয়েছে? এনে দিচ্ছে না, আমি এটা আছি তো, কালকে বললাম তো, কই এনে দিচ্ছে না। হার্টের ওষুধ তো বাদই দিন, সাধারণ জ্বর জ্বালার ওষুধও ক্যাম্পে মিলছে না বলে দাবি হতভাগ্য হিন্দুদের। জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ পাওয়া যাচ্ছে না, এই বয়ে চলছে এখানে কেসটা। ঠান্ডা লেগে ওষুধ নাই, ওষুধ নেই, ওষুধ আনতেও বাধা। তাহলে করবেনটা কি এই অসহায় মানুষগুলো? বেরোতে দিচ্ছে না, বেরোতে তো দিচ্ছে না, ওষুধটাই না দিচ্ছে না আমাদের। কেন আপনাদের বেরোতে দিচ্ছে না? কি হয়েছে যে বেরোতে দেবে না? আমরা মার্ডার করে আসছি না এখানে। আমরা দায়িত্ব পালনে মমতার প্রশাসন ব্যর্থ, সব হারিয়ে তাই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন শয়ে শয়ে হিন্দু। এবার শরণার্থী শিবিরেও চরম যন্ত্রণা, এখানেও মমতার প্রশাসনই কাঠগড়ায়। এতটা দায়িত্ব জ্ঞানহীন হয় কি করে শাসক? দায়িত্ব জ্ঞানহীন নাকি উদাসীন? মালদার পার্লালপুর থেকে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
এবং এই মুহূর্তে খবর আমরা নজর রাখবো ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলা। নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি। ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলা, নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি রয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলা, বাংলা জুড়ে আগুন জ্বলছে এবং এই নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়েই আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রয়েছে শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি রয়েছে ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলা। যে ছবি লাগাতার আমরা দেখাচ্ছি, শরণার্থী হতে হয়েছে ভিটামাটি হারিয়ে হিন্দু ঘর পোড়াদের। এবং এই মুহূর্তে যে ছবি আমরা খুঁজে পাচ্ছি, ঘর ছেড়ে ক্যাম্পে গিয়েও কোনো স্বস্তি নেই। তারা ওষুধ পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না। অন্যদিকে অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে, কিন্তু এখনো থমথমে মুর্শিদাবাদ। আমার সঙ্গে পিঙ্কি এবং সুখেন্দু রয়েছে। আমি শুরুতেই চলে যাবো একটু পিঙ্কির কাছে। পিঙ্কি, আদতে শরণার্থী শিবিরের নামে তো জেলবন্দি করে রাখা হয়েছে শরণার্থীদের। কেমন আছেন তারা? অবস্থার কি কিছু পরিবর্তন হলো কালকের পর? দেখো, সংবাদ মাধ্যম গতকাল যখন প্রবেশ করতে যায় সেই সময় প্রথম বাধাটা আসে সকাল 11:30টার সময়। এই পার্লারপুর ক্যাম্পের গেটে থাকা এক আধিকারিক জানান যে অদ্ভুতভাবে সংবাদ মাধ্যম প্রবেশ করতে দেওয়া যাবে না। কিন্তু ছবিটা পাল্টাতে শুরু করলো যখনই প্রশ্ন করা হলো কেন, কিসের ভিত্তিতে, কোন আইনে এবং এরকম কোন নোটিশ তাদের কাছে রয়েছে কিনা। এই প্রশ্নেই কার্যত তাদের টনক নড়ল এবং পরপর যখন প্রশ্ন বা নাস্তা থাকলো তারপর গেট অবশেষে খুললো এবং খুলে যে সিচুয়েশন বা অবস্থা দেখা গেল সেটা আরো ভয়ঙ্কর। কেউ বিক্ষোভ দেখাচ্ছেন যে আমরা এখানে খাবার, এখানে ওষুধ পাচ্ছি না। আবার কেউ বলছেন ভালো আছি, কারণ বাড়ি থেকে সন্ত্রাসের যে ছবি দেখেছি এটা এখানে দেখতে হচ্ছে না, অর্থাৎ স্বপ্নেই আমরা ভালো আছি। এবং কোথাও কোথাও আবার তারা বলছেন যে আমরা বাইরে বেরোতে পারছি না, আমাদেরকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। এই ক্যাম্পের বাইরে গেলে পুলিশ বলছে যে আপনারা বাইরে যাবেন না, ভিতরে থাকুন। অদ্ভুতভাবে কেন? যাতে বাইরে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন তারা। কি ঘটনা দেখেছেন তারা? এই দুর্বিষহ যে দিনগুলো কাটিয়েছেন, কখনো জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, কখনো তাদের খুন করার চেষ্টা করা হয়েছে, কখনো মারধর লুটপাট চালানো হয়েছে। এই ছবিগুলো যাতে সামনে না এসে পড়ে বা তারা বলতে না পারেন, সেই জন্যই কি এত কড়াকড়ি, এত 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 লাগাম, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছিল। এবং আমরা দেখিয়েছি কিভাবে ক্যাম্পের ভিতরে তারা গুটোগুটি করে রয়েছেন। একটা ক্লাসরুমের মধ্যেই, যেহেতু এটা স্কুল, সেই ক্লাসরুমের মধ্যেই তারা থাকছেন, সেখানেই গুটোগুটি করে তারা থাকছেন এবং প্রায় 50-এরও বেশি মানুষজন সেখানে থাকছেন। গতকাল পয়লা বৈশাখ ছিল, সেই পয়লা বৈশাখের দিন থাকতে বাধ্য হচ্ছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে পিঙ্কি, যে হ্যাঁ, পয়লা বৈশাখে একদমই তাদেরকে থাকতে হয়েছে ওই রকম ভ্যাপসা গরমে। ওই অবস্থার মধ্যে নিজের বাড়িতে ভ্যাপসা গরমে থাকা একরকম, শরণার্থী শিবিরে এসে ওই রকম ভাবে থাকাটা আর একরকম। তারা বাড়িঘর তো হারিয়েছেন ঠিকই, কিন্তু তার কারণটা তো রাজ্যের প্রশাসনিক অপদার্থতা। তাহলে রাজ্য কেন তাদেরকে দেখবে না? না, এর উত্তর নেই। এদিকে মুর্শিদাবাদ থমথমে, কেন্দ্র বাহিনীর টহল চলছে, অমিত শাহ উদ্বিগ্ন এ নিয়ে, জাতীয় মানবাধিকার কমিশনও আসছে। ঠিক কি ছবি মুর্শিদাবাদে এই মুহূর্তে? যে সমস্ত জায়গা পুরে খাক হয়ে গিয়েছে, মানুষ কি কোনো ভরসা রাখতে পারছেন? সুখেন্দুর কাছে চলে যাব। সুখেন্দু, দেখো সমাধিতা, যে কথাটা তুমি বললে যে মানুষ সত্যি ভরসা রাখার মতো জায়গাতে আর নেই। কারণ আমরা মুর্শিদাবাদের এই গত কয়েকদিনে সুতি, শামশেরগঞ্জ বা ধুলিয়ান বলো, সব জায়গাতেই ঘুরে দেখেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ রয়েছে ততক্ষণ স্বস্তি, কেন্দ্রীয় বাহিনী চলে যাবার পর কি হবে। এবং তারা বারবার যেটা চাইছেন যে
স্থায়ী ক্যাম্পের দাবি তুলছেন। আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বারবার বলছেন যদি এখানে স্থায়ী ক্যাম্প করে দেওয়া হয় তবে আমরা কিছুটা হলেও জীবন নিয়ে বাঁচতে পারবো, না হলে আমাদেরকে এই সমস্ত এলাকা, এই সমস্ত ভিটে মাটি ছেড়ে যেভাবে মালদার পল্লালপুর স্কুলে অনেকে আশ্রয় নিয়েছে সেরকমভাবেই এনাদেরকেও এখান থেকে ঝাড়খণ্ড বা অন্য কোথাও চলে যেতে হবে, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী আশায়, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে, তারা গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, তাতে মানুষের কিছুটা স্বস্তি ফিরেছে। আবারও বলছি যে কিছুটা স্বস্তি ফিরেছে এবং তারা বারবার বিভিন্ন জায়গায়, কালকে আমরা দেখেছি যে কিছুটা হলো পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখনো খবর আসছে যে বাড়ি পুড়িয়ে দেবার, টাকা পয়সা লুট করে নেবার, একই সঙ্গে শুধু টাকা পয়সা না, গবাদি পশু পর্যন্ত লুট করে নিয়ে যাওয়ার কথা। সুখেন্দু, গতকাল সন্ধ্যেবেলাতেই আমরা দেখিয়েছি সুখেন্দু চাঁদমণি মণ্ডলের বাড়ির ছবিটা আমরা গতকাল সন্ধ্যেবেলা দেখিয়েছি। সুখেন্দু, চাঁদমণি মণ্ডলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু নতুন করে হিংসার বলি চাঁদমণি মণ্ডলের বাড়ি পুড়িয়ে দেওয়াটা। অর্থাৎ হিংসা এখনো চলছে, এখনো আক্রমণ চলছে, এখনো নিয়ন্ত্রণ আসেনি। সুতরাং রাজ্য পুলিশের ভরসাটা কোথায়? অনেক স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগও করেছে কেন্দ্র বাহিনীর টহল তো দিচ্ছে, কিন্তু কেন্দ্র বাহিনীকে মিসগাইড করা হচ্ছে, রাস্তাঘাট ঠিকঠাক দেখানো হচ্ছে না, আদতে ভিতরে ভিতরে যা চলছে সেটা বোঝানো হচ্ছে না। এই অবস্থায় এখান থেকে পরিত্রাণের উপায় কি? সত্যি ভিটিমাটি ছাড়িয়ে পালিয়ে যাওয়া, প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। আমরা প্রশ্ন করেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছে, তিনি কি উত্তর দিয়েছেন শুনুন। সরকারের উপরে ভরসা নেই, জায়গায় জায়গায় কয়েকটা বিএসএফ ক্যাম্প আছে। বিএসএফ ক্যাম্প, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা বিএসএফের কাজ নয়। বিদেশ থেকে কেউ ঢুকছে কিনা, বর্ডার সুরক্ষিত কিনা, এটা দেখার কথা। তারপরেও সরকার যেহেতু ওদের 50 কিলোমিটার যাওয়ার অনুমতি দিয়েছে, তাই তারা এসে বাঁচিয়েছেন। নাহলে আরও কিছু বাড়িঘর জ্বলতো, আরও প্রাণ যেত, আরও বেশি লোক উদ্বাস্তু হতো। সেজন্য মমতা ব্যানার্জি যতই চোখের আড়ালে রাখার চেষ্টা করুন, মিডিয়ার স্বাধীনতাকে হরণ করুন, বেশি দিন এটাকে করতে পারবেন না। হিন্দু শরণার্থীদের এবার ক্যাম্পটার দিকে নজর রাখবো আমরা। ক্যাম্প না শরণার্থী ক্যাম্প না ডিটেনশন ক্যাম্প বুঝতে পারবেন না, কারণ সেখানে আমাদের সাংবাদিক যাতে আটকানো হলো, কোনোভাবেই তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, অদ্ভুত এক ফতোয়া। অবশ্য পরে জোরাজড়িতে এবং নোটিফিকেশন চাওয়ার পর ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু কেন কথা বলতে দেওয়া হবে না? কি আড়াল করতে? দেখুন তো একবার। গতকাল পর্যন্ত যেখানে ঢোকা যাচ্ছিল সেখানে আজ কি এমন হলো যার জন্য রাতারাতি গেট বন্ধ হয়ে গেল? আপনি কথা বলুন না আমাদের সাথে। রাতারাতি কি হয়ে গেল? আপনি কল করুন, আমরা এখান থেকে কথা বলছি। আপনি অফিসিয়াল পারসন রয়েছেন, আপনি কথা বলুন। আপনাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। না, আমি নাম্বার আমি নেব না, আমি কোনোভাবেই নেব না। আমাকে জাস্ট একটা নোটিশ দেখান যে এখানে মিডিয়া যাওয়া বন্ধ রয়েছে। আপনি নোটিশ দেখান, আপনি আমাকে নোটিশ দেখান। আপনাকে যেটা বললাম সেটা আপনি নোটিশ দেখান। আপনার কাছে নোটিফিকেশন আছে? মিডিয়া যে অ্যালাউড নয় সেটা কি নোটিফিকেশন আছে? আপনি কথা বলুন না। না, আমি কেন কথা বলতে যাব? ওয়াই? আমি কেন কি জন্য কথা বলতে যাব স্যার? আমি তো একটা নোটিফিকেশন চাইছি যে এরকম একটা জায়গা যেখানে পার্লারপুর একটা হাই স্কুল রয়েছে সেখানে ঢোকা যাবে না, এইরকম একটা নোটিফিকেশন আমি দেখলেই আমি হবে। একটা তো নোটিফিকেশন রয়েছে। ডিউ রেসপেক্ট, আপনি আপনার সুপিরিয়রকে কল করুন এবং আপনি আমাকে একটা নোটিফিকেশন দেখান যেখানে লেখা রয়েছে যে মিডিয়া অ্যালাউ করা যাবে না। এরকম একটা জায়গা, বিশাল একটা সিকিউর জায়গা, একটা নোটিফিকেশন থাকবে না আপনাদের কাছে? আপনি প্লিজ কথা বলুন। এবার চট করে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব পৌলমীর সঙ্গে। পৌলমী, একদমই সমাদৃতা, গোটা রাজ্য জুড়ে একের পর এক খবরের ঘন ঘটার পাশাপাশি গোটা দেশ জুড়েও বেশ কিছু খবর আলোড়ন ফেলেছে। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো এক ঝলকে। ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের কোন্দল। প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, সেনাবাহিনীর বিশেষ অভিযান। জম্মু কাশ্মীরের পুঞ্চে যেভাবে সার্চ অপারেশন জারি রয়েছে, কেননা জম্মু কাশ্মীর এলাকায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আতঙ্ক বাড়ছে। নতুন করে জঙ্গিদের আনাগোনা বাড়ছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায়। সেই সমস্ত জায়গাগুলোতে এবার সার্চ অপারেশন জারি রেখেছে বিশেষ করে সেনাবাহিনী এবং অন্যান্য জওয়ানরাও। গুজরাটের গোদ্রায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এবার আহমেদাবাদের জাতীয় সড়কের কাছে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে আসে দমকল। 4 ঘন্টা ধরে চলে আগুন নেভানোর কাজ।
মুক্তির আগে দিল্লিতে স্পেশাল স্ক্রিনিং অক্ষয় কুমার অভিনীত কেসটি 2 এর জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের ওপরে নির্মিত এই সিনেমা। স্ক্রিনিং এ এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপস্থিত ছিলেন অক্ষয় কুমার আর মাধবন সহ চলচ্চিত্র জগতের আরো বহু কলাকুশলী। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে সামায়াপুরম মায়াপ্পন মন্দিরে চৈত্র রথযাত্রার ধুম। সারা শহর পরিক্রমা করে এই রথ। প্রত্যেক বছরের মতো এবছরও রাজপথে নেমেছিল ভক্তদের ঢল। দেশের পাশাপাশি সমাদৃত আমরা দেখলাম যে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে মুর্শিদাবাদ আর মালদার পরিস্থিতি সত্যি ভয় ধরাচ্ছে। একদম তাই পৌলমী, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে মুর্শিদাবাদে এবং শামশেরগঞ্জের দিকে নজর রাখবো। তুই মুর্শিদাবাদের কথা বললে যখন শামশেরগঞ্জের দিকে নজর রাখবো, এই জন্য নজর রাখবো শামশেরগঞ্জে গতকাল একটা নতুন বছরের প্রথম দিন কাটলো, অদ্ভুত কাটলো। নেই হালখাতা, নেই পুজো, সামান্য আনন্দটুকু নেই। কিছু নতুন জামা কাপড় পরা অসম্ভব ব্যাপার। বাড়িঘর তো পুড়ে গিয়েছে, একটু ভালো খাওয়া অসম্ভব ব্যাপার, সবটা তো পুড়ে গিয়েছে। আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন শামশেরগঞ্জের চঞ্চলা ঘোষ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে নেই আনন্দ, নেই হালখাতা। নবান্ন হতো হয়তো, কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। শুক্রবারের ঘটনার পর কার্যত গোটা দোকানে, এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। লুটপাট চালানো, তছনছ করে দেওয়া হয়েছে গোটা দোকান। এই যে দোকান আপনাদের ছিল, আজ তো নববর্ষ, আজ তো হালখাতার দিন, আজ তো উৎসবের দিন বাঙালির। আমরা আজকে পুজো দিতে পারছি না, আজ আমরা নিরুপায় পড়ে আছি। ভিতর ফাটছে, বুক ফাটছে, মুখ ফুটে বলতে পারছি না যে কি করে বুকে পাথর দিয়ে আছি। আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো, কিছু করতে পারছি না আমরা আজকে। যদি এখানে বিএসএফ ক্যাম্প না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না, আমাদের প্রাণ চলে যাবে। আমরা হাত জোর করছি কেন্দ্র সরকারকে কি আমাদেরকে এখানে এইটুকু সাহারা দেখ। যত সব নেতা মন্ত্রী কেউ আসছে, সবাই শুধু বলছে দেখি যে কিছু করিনি, কিন্তু তারাই সব করাচ্ছে, এরাই সব করাচ্ছে, করিয়ে আমাদের সবকে বেকার করে দিল। আমি পুজো দিতে পেলাম না আজ বছরের দিনে। আজ পয়লা বৈশাখ, রামনবমী, হালখাতাতে আজ কত আনন্দের দিন। আজ ঠাকুর আমার এমনি পড়ে আছে, আগে বছরের ঠাকুর পড়ে আছে, নতুন ঠাকুর আমি ঘরে দিতে পেলাম না, পুজো দিতে পেলাম না। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা হয়তো আমাদের কাছেও নেই। এইভাবে যে আমার লুট করে নেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার শাটার ভেঙে লুট করলো। বাড়ি ছেড়ে যদি যাব তো তখন আমাদেরকে তো পাকিস্তান করে দিবে, বাংলাদেশ করে দিবে আমাদেরকে। এখনো কি হুমকি দিচ্ছে? এখনো হুমকি দিচ্ছে, এখনো বলছে যতক্ষণ বিএসএফ আছে, যতক্ষণ ফোর্স আছে, ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার হামলা করব। কার বছরের প্রথম দিন, নববর্ষ, হালখাতা, গত বছরের মূর্তি রয়েছে, এবছর সামান্যতম ফলটুকু কেনার বা মূর্তিটুকু কেনার সামর্থ্য নেই, কারণ শুক্রবারের হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন। এই হাহাকার, এই আর্তনাদ বাংলার মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন? ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। এই মুহূর্তে আমি আছি বাঁকুড়ার SH2 সংলগ্ন যে বাউনারি মোড় আছে, সে বাউনারি মোড় থেকে খুব কাছেই কংসাবতী ক্যানেলের পাড়ে একটি পথশিট সাইনবোর্ড দেওয়া রয়েছে। সেখানে লেখা রয়েছে যে বাগবাবা কলতলা থেকে বাউনারি মোড় কংসাবতী ক্যানেল পার হয়ে হাজরাপুকুর পর্যন্ত বিটুমিনাস রাস্তা নির্মাণের এটি সাইনবোর্ড। 1,11,83,000 অর্থাৎ প্রায় 1,12,00,000 টাকা ব্যয়ে 2.750 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য ডেট দেওয়া রয়েছে। যে এই রাস্তার কাজ শুরু হয়েছিল 10/9/2024 এবং রাস্তার শেষের তারিখ 9/12/2024। অর্থাৎ এই ডেট কিন্তু পেরিয়ে গেছে, কিন্তু ডেট পেরিয়ে যাওয়ার পরও রাস্তার কাজ কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এই 2.750 কিলোমিটারের মধ্যে মাত্র 1 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। বাকি রাস্তা যেরকম খারাপ অবস্থায় ছিল সেরকম অবস্থাতেই পড়ে রয়েছে। ঠিকাদার সংস্থা এখান থেকে কিন্তু পালিয়ে গেছে।
গ্রামের মানুষ সংশয় প্রকাশ করছে যে এই ডেট পেরিয়ে গেছে, কিন্তু ঠিকাদার সংস্থাকে নতুন করে কাজ করতে দেখা যাচ্ছে না। তাহলে আদৌ কি এই রাস্তা তৈরি সম্পূর্ণ হবে নাকি এরকম অবস্থাতেই পড়ে থাকবে? বাঁকুড়া থেকে মিন্ময় পান, রিপাবলিক বাংলা। এবার রাশিয়ার পাল্টা হামলা ইউক্রেনে। সীমান্ত লাগোয়া কুরস্কে হামলা ইউক্রেনীয় ড্রোনের এক মহিলার মৃত্যু হয়েছে, আহত আরো কয়েকজন। পাল্টা 115টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করবার দাবি করল রাশিয়া। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকান সেনার যৌথ মহড়া। দক্ষিণ কোরিয়ার উপকূলে বোমারু বিমান রকওয়েল B-1 ল্যান্সার দিয়ে মহড়া করল সেনা। মহড়ায় অংশ নিয়েছিল F-16 এবং F-35 যুদ্ধ বিমান। দাবানলে ছারখার মেক্সিকো। দেশের 32টি প্রদেশের মধ্যে 23টি প্রদেশে থাবা বসিয়েছে বা দাবানল। আতঙ্কের সৃষ্টি হয়েছে মানুষজনের মধ্যে। 4.5 লক্ষ একরের বেশি জমি এবং জঙ্গল পুরোপুরি খাক হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বার্মিংহামে জমছে আবর্জনার পাহাড়। বেতন নিয়ে ঝামেলা জেরে কাজ বন্ধ করেছেন সাফাই কর্মীরা। সিটি কাউন্সিলের নতুন বেতন কাঠামো মানতে নারাজ তারা। স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়েছে লোকাল ট্রেন, আটকে পড়েছে আপ ডাউন উভয় দিকে যাওয়ার ট্রেন। বিক্ষোভের জেরে আটকে নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল। জরুরি কামরা কমে যাওয়ার যাত্রীদের বিক্ষোভ। রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। বিক্ষোভের জেরে আটকে পড়েছে লোকাল ট্রেন, আটকে পড়েছে আপ ডাউন উভয় দিকেই যাওয়ার ট্রেন। তবে কি দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছেন নিত্যযাত্রীরা, দেখুন। আমাদের যেমন ছিল তেমন চাই, আমরা 1,500 লোক আমরা যাই, আমরা কোথায় যাব? মেয়েদের 3টে বগি হচ্ছে, জেনারেল কটা পাচ্ছে, এর মধ্যে মেয়েরাও যাচ্ছে। আমরা চাচ্ছি আগে যেমন ছিল সেরকম, আর নইলে ট্রেনের বগি মারাক বা ট্রেন মারাক, কিছু একটা ব্যবস্থা। আমরা শোনাচ্ছিলাম নিত্যযাত্রীরা, তারা বলছেন যে যেভাবে যাত্রীদের সংখ্যা বাড়ছে তাতে ট্রেনের কামরা বাড়ানো হোক, পরিষেবা দেওয়া হোক ঠিকভাবে, সেই দাবিকে সামনে রেখে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখেছি মুর্শিদাবাদ এবং মালদার যে অগ্নিগর্ভ পরিস্থিতি, যেভাবে তরোয়াল নিয়ে, কখনো লাঠি সোটা নিয়ে, কখনো বা বোমা গুলি সবটাই চলেছে। আর মানুষজন আতঙ্কিত হয়ে ভিন রাজ্যে, ভিন জেলাতে তারা আশ্রয় নিচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, রাজ্যের যা পরিস্থিতি তাতে সত্যি আতঙ্ক বাড়ছে, বিরোধীরা কি বলছেন এই বিষয়ে? দেখো, শিখা চট্টোপাধ্যায় বিধায়ক এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন এবং শিখা দেবী কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা হিন্দুরা আক্রান্ত হচ্ছেন মুর্শিদাবাদে, তারা সেখানে কি করে থাকবেন আগামী দিনে, মানে এটা নিয়ে সরকারের এই মুহূর্তে কি করণীয়? কারণ আপনি বিধায়ক, আপনারও এলাকায় প্রচুর হিন্দুরা থাকেন, ফলে কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, যে যারা আক্রান্ত হয়েছে, সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। জানিয়ে বলি, যারা আক্রান্ত হয়েছে সেই সমস্ত হিন্দুরা কিন্তু মুর্শিদাবাদে কিন্তু ওই জায়গায় সংখ্যালঘু বলতে পারেন, কিন্তু ওইখানে যে আক্রান্ত হয়েছেন তাদের ঘর বাড়ি পুড়ে গেল, তাদেরকে হত্যা করা হলো, বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভেঙে দেওয়া হলো, বেছে বেছে তাদের বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, গোয়ালে যে গরু আছে সেই গরুগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওখানে যার পর্যায়ে অত্যাচার হলো, যেটা মানে অভাবনীয়, এটা হওয়া উচিত ছিল না। সেই জায়গায় আমাদের থেকে, আমাদের দল থেকে, বিধায়কের থেকে আমরা কিন্তু এখান থেকে ত্রাণ ফান দেয়া, তাদেরকে যতটা সাহায্য করার করছি। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনারা তো সংবাদ মাধ্যম, সরকার, পশ্চিমবঙ্গ সরকার কি করছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি মানুষ দরদি, যিনি গরিব মানুষের কথা ছাড়া চলেন না, গরিব মানুষের সরকার বলে নিজেকে বলেন, কিন্তু ওখানে হিন্দু যারা দরিদ্র সম্প্রদায় রয়েছে, দেখেছেন বাড়ি করার জন্য এক ভদ্রমহিলা 5 লাখ টাকা জমা করেছিলেন, সেই ভদ্রমহিলার টাকাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে হরিলুট করে দেওয়া হয়েছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেখুন, এই সমস্ত হিন্দুরা কিন্তু ওই জায়গায় থাকতে পারবে না, তাদের প্রতি এখনো পর্যন্ত অত্যাচার চলছে। তো সেখানে কেন্দ্রীয় বাহিনী
বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকই, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ হয়তো তারা সেফ থাকবে। তারপরে তাদের কি হবে? এই সমস্ত হিন্দুরা কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে চলে আসবে। কিন্তু এর জন্য দায়ী থাকবে কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে মাননীয় বলতে আমার খুব খারাপ লাগে। উনি মাননীয় নয়। আজকে মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে একটা বৈঠক করবেন নেতাজি ইন্ডোরে, তাহলে এইটা এত দেরিতে কেন? উনি ওয়াকআপ নিয়ে আজকে করবেন, উনি তো জানেন। তা এতদিন বাদে ওনার কি ঘুম ভাঙলো? এতদিন মুখে লিকোপ্লাস্টার দিয়ে উনি বসেছিলেন, উনি দেখছিলেন যে কি হচ্ছে কি না হচ্ছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, মানুষের দৃষ্টিগুলো ঘোরানোর জন্য একটা জায়গা থেকে অন্য জায়গায় কনভার্ট করা, এটা মমতা ব্যানার্জির চিরকালের স্বভাব। এই যে আপনার এতগুলো চাকরি চলে গেল, এত চাকরি চলে যাওয়ার পর মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রতি। সেই কারণে যখন দেখলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, ওনার তো ভোট ব্যাংক ছাড়া কিছু দরকার নেই, উনি যে কোনোভাবে ভোট ব্যাংককে মজুত করে রাখতে চান। মানে মানুষে যখন একদম বিভ্রান্ত, মানে যারা নাকি যাদের চাকরি হারিয়ে গেছে তারাও বিভ্রান্ত, সেই জন্য একটা দৃষ্টি ঘোরাবার জন্য সিদ্দিকুল্লাহকে বলে দিল তুমি মিটিং করো কলকাতার বুকে। সিদ্দিকুল্লাহ মিটিং করে ওখানে বললেন যে আমি আগে মানে জেলাগুলোকে কবজা করি, জেলাগুলোকে আগে ঠিক করি, তারপরে এসে আমি কলকাতার বুকে ব্যবস্থা করব। এটা ওনার নির্দেশে এই সমস্ত ব্যবস্থাগুলো হয়েছে। জেলায় জেলায় ভাঙচুর। আপনারা মুর্শিদাবাদের কথা বলছেন, শামশেরগঞ্জ, সুতি, জলঙ্গি, কাঁদি, যেভাবে ভাঙচুর হয়েছে, যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, যা অবর্ণনীয়। এটা হওয়া উচিত ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রীর কি ভোটটাই বড় জিনিস? তিনি মানুষের কথা ভাবেন না? যিনি মা মানুষের, মাটি মানুষের সরকার বলে বলেন, মানুষের কাছে প্রচার করেন, অথচ মা মানুষের কথা তার কাছে কোনো কিছু না। আমার আশ্চর্য লাগে এই জিনিসটা। এই মুহূর্তে শিখা চট্টোপাধ্যায় সরাসরি আমার সঙ্গে ছিলেন, এবং সেখানে যারা হিন্দুরা আক্রান্ত হয়েছেন তাদের যে পরিস্থিতি, তারা কি সেখানে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে এখন আশঙ্কা প্রকাশ করছেন শিখা চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, এই 26,000 মানুষের যে চাকরি চলে গিয়েছে সেইটাকে ঢাকতেই কার্যত এই ওয়াকফ বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে, এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অভিযোগ করলেন শিখা চট্টোপাধ্যায়। ব্যাক টু স্টুডিও। ধন্যবাদ বিট্টু। এবং শিখা চ্যাটার্জির আশঙ্কা যথেষ্ট কারণ রয়েছে। কেন বলছে আশঙ্কার কারণ রয়েছে? তার কারণ হচ্ছে বেদবনাবাসী যারা রয়েছেন তারা বলছেন, তারা বর্ণনা দিচ্ছেন কিভাবে হামলা চালানো হয়েছিল, তরোয়াল নিয়ে, বোমা নিয়ে, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তাদের উপরে, কিন্তু তখন পুলিশের দেখা পাওয়া যায়নি। পুলিশ কোথাও নেই, বারবার হুমকি দেওয়া হচ্ছে আমরা আবার আসবো, আবার এমন হামলা চালাবো। বাঁচার উপায় কি? বেদবনাবাসী তাই চাইছেন রাষ্ট্রপতি শাসনটা জারি করা হোক, কারণ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলরও তো উস্কানি দিয়েছে, এই মারপিটের জন্য পুলিশকে আটকে রেখেছে, পুলিশকে আসতে বাধা দিয়েছে। বাঁচার উপায় এখন শুধুমাত্র রাষ্ট্রপতি শাসন, এমনটাই বলছেন বেদবনাবাসী। চোখের কোণে চিকচিক করছে জল, মুখ জুড়ে স্পষ্ট আতঙ্কের ছাপ। সেদিনের হিংসার কথা মনে করেও শিউরে উঠছেন মুর্শিদাবাদের বেদবনা গ্রামের বাসিন্দারা। শুধুই কি হিংসা, বেদবনা গ্রামে অবাধে হিন্দুদের বাড়িতে লুট চালায় দুষ্কৃতীরা। লুটের পর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সমস্ত কিছুই পুড়িয়ে ফেলা হয়েছে। এই যে টিনের বাক্স তুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, বাসনপত্র সমস্ত কিছুই তছনছ করে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে ছাই, সমস্ত কিছু ছাই করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই পুরো বাড়িতে। পুলিশের থেকে মেলেনি কোনো সাহায্য। প্রাণে বাঁচতে, নিজ ভূমে টিকে থাকতে তাই রাষ্ট্রপতির শাসন চাইছেন বেদবনা গ্রামের বিনোদিনীরা। রাষ্ট্রপতি শাসন চাই, আমরা কিচ্ছু চাই না। আমাদের এখানে বিএসএফ এর ক্যাম্প করে দেখ, রাষ্ট্রপতি শাসন করে দেখ, নাহলে আমরা এখানে থাকতে পারবো না, বাঁচতে পারবো। যখন আক্রমণ করে তখন দুষ্কৃতীদের হাতে কি ছিল? ওদের হাতে তরোয়াল ছিল, ওদের হাতে বম ছিল, পেট্রোল ছিল, আরো অনেক কিছু, মানে অনেক লাঠি মাটি ছিল, অনেকজন ছিল, 400-500 লোক ছিল। সেদিনের নৃশংস অত্যাচারে হাত থেকে রেহাই পায়নি দেবালয়ও। বাড়িতে হামলার সময় পুড়িয়ে দেওয়া হয় ঠাকুর ঘরও, পুড়ে ছাই একাধিক মূর্তি। এখানে বাড়ির বাসিন্দারা পুজো করত, এখানে সমস্ত প্রতিমা রাখা হতো, এখানে শিবলিঙ্গ আছে, এর পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিমা রয়েছে, কিন্তু সমস্ত কিছুকেই তছনছ করে ফেলা হয়েছে।
যাদের ভোট দিয়ে নির্বাচন করেছিলেন সেই কাউন্সিলরের বিরুদ্ধেই হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সরব এলাকাবাসী। মেহবুবকে আপনাদের এই এলাকার কাউন্সিলর সব এগুলো করাচ্ছে, মানে খানিকক্ষণ মানে 2-3 মিনিট পরে দেখে গেছে এখানে, দেখার পরে তার জন্য এগুলো সব ঘটনা ঘটে গেছে। তো আমাদের খাট ছিল, সব ছিল, মালা ছিল, সবই ছিল, মানে এখন তো কিছুই নাই। নববর্ষে মিষ্টি জোটেনি, প্রাণ বাঁচাতে এক কাপড়ে ছাড়তে হয়েছে ভিজে মাটি। চোখের সামনে ধুলিস্যাৎ হতে দেখেছেন জীবনের সব সঞ্চয়। হিন্দু হয়ে জন্মানোই কি পাপ, বুঝে উঠতে পারছেন না ধুলিয়ানের অসহায় পরিবারগুলি। রিপাবলিক বাংলা। এবার চলুন ধুলিয়ানের ঘোষপাড়ার ছবিটা দেখবেন। সব হারিয়ে গিয়েছে, সব পড়ে গিয়েছে এবং সব পোড়ানোর পর হোটেল মালিক, ঘোষ হোটেলের মালিক, বৃদ্ধ মালিক, তিনি বলছেন 7 পুরুষের ভিটে ছেড়ে এবার কি ঝাড়খণ্ড পালিয়ে যেতে হবে। দেখুন। অশান্তির আগুনে ছারখার ধুলিয়ানের ঘোষপাড়ার ঘোষ হোটেল। মাটিতে পড়ে রয়েছে বন্ধ ঘড়ি। শুক্রবারের ভয়ঙ্কর হামলার যেন নীরব সাক্ষী দিচ্ছে এই বন্ধ ঘড়ি। কড়াইয়ে এখনো পড়ে রয়েছে তরকা। যে সময় হামলা চলেছিল তারপর থেকে এই অবস্থাতেই ফেলে হোটেল বন্ধ করে কার্যত চলে যেতে হয়েছিল। মশলার কৌটো, তেলের কৌটো, রান্নার খাবার থালার যে পাতা, পেঁয়াজ চিড়ে ভাজা পড়ে রয়েছে। ভিতরের দিকে ঢোকার চেষ্টা করি, তেলের টিন, যে সমস্ত বোর্ড ছিল সেই সমস্ত বোর্ড একেবারে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার সেদিন ঠিক কি হয়েছিল? হোটেল মালিক রিপাবলিকের প্রতিনিধিকে জানালেন সেই হাড়হীন অভিজ্ঞতা। যদি ছেনির আগে যদি আমরা যেতাম তো আমরা নিজেরাই মরে যেতাম। ওদিকে কপাট বন্ধ করে পালিয়েছি সব, না পালালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কেটে যেত। ছেনির কি কোপ, ছেনি আর তারওয়াল আর হাঁসুয়া, ওদের আগে টিকতে পারছি? হাজার হাজার লোক, আর আমরা এখানে গোটা গ্রাম মিলে 10-20টা হবে। 2011-তে যে স্বপ্নে মামাটি মানুষের সরকারকে ক্ষমতায় এনেছিলেন, এখন সেই স্বপ্ন ভঙ্গ। দিদির হয়েছে দুধাল গায়ে, ওরা আমরা কেউ না কম, আর আমরাই তৈরি করলাম। বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরুহাটে, এই পার্টি অফিস করতে টিএমসির। তাতে আমরা 10-12 জন ওই টিএমসি অফিসে কোনোদিন ভাড়া নেয়নি, কোনো মাসে দিয়েছে, কোনো মাসে দেয়নি। তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস। এটা আর জ্ঞান নাই যে টিএমসি যে নিয়ে এসছি, আমরাও দুঃখে নিয়ে এসেছিলাম টিএমসিকে, কিন্তু তার থেকে বেশি দুঃখ দিয়ে দিচ্ছি। তাহলে কি বাংলায় হিন্দু হওয়াটাই পাপ? এমনও আক্ষেপ বৃদ্ধের গলায়। আমাদের বোধহয় মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হাকিম সাহেব যে বলেছিল যে হিন্দু হওয়া গুনাহ, ওরকম আমাদের সত্যি হিন্দু হওয়া গুনাহ হয়ে গেছে। বোধহয় এখন বোধহয় মোহামেডান হয়ে যেতে হবে, না তো পালাতে হবে। হিন্দু হয়ে বাঁচতে চাইছেন তাই পালিয়ে যেতে চাইছেন। বারবার হুমকি আসছে, তাই জীবন বাঁচাতে জীবনবাবুরা এবার এই শমশেরগঞ্জ ছেড়ে পালাতে চাইছেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। আরো একবার বেদবোনার দিকে নজর রাখবো আমরা, কারণ বেদবোনা সাক্ষী হয়েছে ভয়ঙ্কর নৃশংস আক্রমণের। চোখের সামনে সবকিছু ধ্বংসস্তূপ হতে দেখেছেন, অথচ পুলিশকে ফোন করে কোনো সাহায্য পায়নি। রাষ্ট্রপতি শাসন চায় তাই বেদবোনা। কি বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে এই বেদবোনা এলাকায়, বলা যেতে পারে একেবারে হিন্দু শূন্য এলাকা। দেখতে পাচ্ছি সমস্ত কিছুই পুড়ে ফেলা হয়েছে। এই যে টিনের বাক্স তুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, বাসনপত্র সমস্ত কিছুই তছনছ করে ফেলা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই পুরো বাড়িতে। একেবারে কান্নায় ভেঙে পড়ছেন এই বাড়ির যারা বাসিন্দা, তারা। সব কিছু লুটে নিয়ে চলে গেল, আগুন জ্বালিয়ে দিল, কোনো কিছু বেঁচে নেই। আমরা এখন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে খাবো? এর কিছু আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা কিচ্ছু চাই না। আমাদের এখানে বিএসএফের ক্যাম্প করে দেখ, রাষ্ট্রপতি শাসন করে দেখ। তরোয়াল ছিল, ওদের হাতে বম ছিল, পেট্রোল ছিল, আরো অনেক কিছু, মানে অনেক লাঠি মাটি ছিল, অনেকজন ছিল, 400-500 লোক ছিল। চারিদিকেই এসেছিল ওরা, আমাদের বাড়ি ঘিরেও করে রেখেছে, দিয়ে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। জানের ভয়ে আমরা পালিয়ে গেছি ওইদিকে। কি কি ছিল বাড়িতে?
বাড়িতে আমার অনেক কিছুই ছিল, আমার কানের ছিল, আমার একটা সোনার চেন ছিল, মানে মোটামুটি 1.5 ভরির মতন আমার সোনা ছিল, 1.5 লাখ টাকা ছিল, ওই টাকাটিও আমার নিয়ে চলে গেছে। আমার 1.5 লাখ টাকাটা আমার লোনের টাকা ছিল, 2টো সিলিন্ডার ছিল, গ্যাসের সিলিন্ডার, তাও নিয়ে চলে গেছিলো। এখন কিচ্ছু নেই, সব কিছু ভেঙে পুড়তে দিয়েছে। পুলিশ সহযোগিতা করেনি। আর আজকে পুলিশের গাড়ি এসেছিল, এখন মাইকে মাইকে অ্যালাউন্স করে বলছে যে কোনো অসুবিধা হলে নাম্বার দিচ্ছে, এই নাম্বারে কল করবেন। তো আমরা বিপদের সময় তারা আপনাদের পাশে দাঁড়ায়নি? না, বিপদের সময় পাশে দাঁড়ায়নি, আমরা আটকে দিয়েছি। ওরা অ্যালাউন্স করতে এসেছিল টোটোতে করে, একটা মাইকে করে, আমরা সবাই আটকে দিয়েছি। আমরা ওখানে বললাম যে যখন আমাদের বিপদ হয়েছে তখন তোমরা কেউ আসোনি, তখন বলে চিনতে পারছো না, থানাতে ফোন লাগাচ্ছি চিনতে পারছো না, চীনা পরিচিত হয়েও তোমরা চিনতে পারছো না। এখন আমাদের সব কিছু শেষ করে দিল। এবার আমরা দেখে নেব হাওয়া কেমন বিট্টুর সঙ্গে। হাওয়া কেমন পর্ব নিয়ে আমরা কিছুক্ষণ বাদেই ফিরছি। আপাতত সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমস্কার, আপনারা দেখছেন হাওয়া কেমন পর্ব এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বিট্টু রায়চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে তুলে ধরবো আজকের রাজনীতি এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে কোন জায়গায় দাঁড়ায়, সেই মর্মেই আলোচনা। মূলত বলে রাখা ভালো যে আজকে শুভেন্দু অধিকারী একটি ডাক দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, হিন্দুদের উদ্দেশ্যে, তারপর বিজেপি কার্যকর্তাদের উদ্দেশ্যে। সেই ডাকটা মূলত হিন্দু শহীদ দিবস পালন করা। গত 10 ঘন্টা আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুজনকে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করতে হবে এবং সমস্ত হিন্দু সংগঠনগুলো একত্রিত হবেন এক্ষেত্রে। অর্থাৎ কিভাবে শহীদ দিবস পালন হবে আমরা যেটা জানতে পাচ্ছি যে একটি শহীদ বেদি স্থাপন করা হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই শহীদ বেদির সামনে নিরাপত্তা পালন করতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হবে। তার কারণ রাজ্য জুড়ে যে পরিস্থিতি হিন্দুদের ওপর ইতিমধ্যে দানা বেঁধেছে তার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এই ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় আজকে ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় বসবেন নেতাজি ইন্ডোরে। অর্থাৎ আমরা যেটা জানতে পাচ্ছি যে সবটা মিলিয়ে একটা রাজনৈতিক যে উত্তপ্ত পরিস্থিতি সেটা আরও উত্তপ্ত হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ বিধানসভাতে আজকে শুভেন্দু অধিকারীর আসার কথা, প্রচুর বিধায়কদের নিয়ে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। অন্যদিকে উল্টো দিকে নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়ে আলোচনা করবেন। অর্থাৎ প্রায় সামনাসামনিই বলা যেতে পারে। এই অবস্থায় রাজ্য রাজনীতি কোন জায়গায় দাঁড়িয়ে সেদিকে বাংলার মানুষ তাকাবে অবশ্যই। তবে রাজ্য জুড়ে যেভাবে একের পর এক হিন্দু নিধনের ঘটনা ঘটছে, বিশেষ করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যে হিন্দুরা ইতিমধ্যে আক্রান্ত, যারা ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্পে রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিমধ্যে চিন্তায় বিভিন্ন বিজেপি বিধায়করা। ইতিমধ্যে তারা এমএলএ হোস্টেলে এসছেন এবং কিছুক্ষণ আগে শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে সমস্ত হিন্দুরা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা সেখানে থাকতে পারবেন তো, সেটা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করছেন, সন্দেহ প্রকাশ করছেন। কারণ সেখানে হিন্দুরা মাইনরিটি, অর্থাৎ তারা একদম মানে প্রায় সংখ্যায় অনেকটাই কম। এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে তারা বাড়ি বিক্রি করে হয়তো অন্যত্র চলে যেতে পারেন সেই আশঙ্কা প্রকাশ করছেন শিখা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে হিন্দুদের ভবিষ্যৎ কী? মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গাকে ইতিমধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেছিলেন বিভিন্ন বিজেপি বিধায়ক। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি কোন জায়গায় যাবে, সাধারণ মানুষ বিশেষ করে হিন্দুরা মুর্শিদাবাদ মালদাতে কিভাবে থাকবে, সবটাই নির্ভর করছে এখন কেন্দ্রীয় সরকার, কেন্দ্র বাহিনীর ওপর। হাওয়া কেমন পর্ব আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।